হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা দেখব তড়িৎচুম্বকীয় বিকিরণ সম্পর্কে। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ এই জিনিসটা কি? তাহলে ধরো তোমার কাছে পরমাণু আছে, এরপরে ওই পরমাণুগুলো ভূমিস্তর অবস্থায় আছে। ভূমিস্তর অবস্থা মানে কি? সাপোজ ওদের শক্তি হচ্ছে 0 জুল বা 10 জুল। এরপরে যখন ওই পরমাণুগুলোকে তুমি উদ্দীপ্ত করবে মানে কি? ধরো পরমাণুগুলো কোথার থেকে তাপ শক্তি গ্রহণ করলো বা পরমাণুগুলোকে তুমি তাপ দিলে, তাহলে কি হবে? তাদের শক্তি বাড়বে। তাহলে আমি ধরে নিলাম যে ওদের শক্তিটা বেড়ে হলো 100 জুল হয়েছে। এরপরে যখন তুমি ওখান থেকে তাপটা সরিয়ে নেবে তখন কি হবে? ওই পরমাণুগুলো আবার ভূমিস্তরে নেমে আসবে। তাহলে 100 জুল থেকে ওদের শক্তিটা আবার 10 জুল হবে। তাহলে বাকি 90 জুল বা এক্সট্রা শক্তিটা কোথায় যাবে? ওটা বিকিরণ আকারে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের বিকিরণগুলোকে বলা হয় তড়িৎচুম্বকীয় বিকিরণ। হলো? তাহলে কেমিস্ট্রির ভাষায় এই ধরনের যে বিকিরণগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। তাহলে কি বলবে ডেফিনেশন? যে উদ্দীপ্ত অবস্থায় কোনো পরমাণু থেকে যে বিকিরণ সৃষ্টি হয় তাকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। হয়েছে? এরপরে এই তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রকৃতি কীরকম এই সম্পর্কে অনেকগুলো তত্ত্ব রয়েছে। তাহলে যখন নিউটন এই তড়িৎচুম্বকীয় বিকিরণ বা আলো এর প্রকৃতি সম্পর্কে বলেছিলেন তখন তিনি বলেছিলেন কি? যে আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ এগুলো কতগুলো ক্ষুদ্র কণার সমবায়ে গঠিত। তাহলে এটা প্রথমে কে বলেছিলেন? বিজ্ঞানী নিউটন। তাহলে এই তত্ত্বটা দ্বারা তুমি প্রতিফলন, প্রতিসরণ, তাছাড়াও ওই যে বিকিরণ বা আলো সরলরেখায় চলে এই সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করে দিতে পারবে। হয়েছে? তাহলে এই যে বিকিরণের প্রকৃতি, বিকিরণ এর প্রকৃতি এটা তুমি করকম বলতে পারো? দুরকম। তাহলে ফার্স্ট কি বললাম? যে কণা তত্ত্ব। তাহলে কণা তত্ত্ব কে দিয়েছিল? বিজ্ঞানী নিউটন। তাহলে কি বললাম? আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে এই আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমবায়ে গঠিত, এটা কে বলেছিল? বিজ্ঞানী নিউটন। আচ্ছা, এরপরে কিছু কিছু ঘটনা যেমন সমাবর্তন, অপবর্তন, ব্যতিচার, এইগুলো এই কণা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছিল না। তখন আর একটা তত্ত্ব এলো, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্ব দিয়ে এই ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন এই সমস্ত ঘটনা ব্যাখ্যা করে যাচ্ছিল। এই তরঙ্গ তত্ত্বটা কে দিয়েছিল? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। হলো? এরপরে এই কণা তত্ত্ব বা তরঙ্গ তত্ত্ব কী এটা একটু ডিটেলস আমরা দেখব। তাহলে কণা তত্ত্বে কী বলবে? যে আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রকৃতি ব্যাখ্যা করার জন্য নিউটন কণিকাকার তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি দেন। হয়েছে? তাহলে যেরকম গোলক থেকে গোলকাকার সেরকম কণা থেকে কণিকাকার আর কি। তাহলে ওই আগেই বললাম যে নিউটন বলেছিলেন যে আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমবায়ে গঠিত। তাহলে ওই কণা বা যেটাকে আমরা কর্পাস বলছি, তাহলে কর্পাসল বা কণা দিয়ে ওই আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ গঠিত, এই জন্য এই তত্ত্বটাকে বলা হয় কর্পাসকুলার বা কণিকাকার তত্ত্ব। হয়েছে? তাহলে কি বলবে? যে এই তত্ত্ব অনুযায়ী আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা কর্পাসল দিয়ে গঠিত।
হয়েছে। তাহলে এই তত্ত্ব দ্বারা প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ব্যাখ্যা করা গেলেও সমবর্তন, অপবর্তন, ব্যতিচার ইত্যাদি ব্যাখ্যা করা যায় না। হয়েছে। তাহলে এই সব তত্ত্ব বা থিওরি বা ঘটনা ব্যাখ্যা করার জন্য কী হলো? তরঙ্গ তত্ত্ব। তাহলে এরপরে আসছে তরঙ্গ তত্ত্ব। তাহলে তরঙ্গ তত্ত্ব কোন বিজ্ঞানী দিয়েছিলেন? ম্যাক্সওয়েল, তাই তো? তাহলে ফিজিক্সের ভাষায় কখন তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখা যায় সেই সম্পর্কে ম্যাক্সওয়েল একটা কথা বলেছেন, কি যে আলোর সমান গতিবেগ সম্পন্ন উচ্চ কম্পাঙ্কের এসি প্রবাহ, মানে অল্টারনেটিং কারেন্ট আর কি, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে গেলে তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করে। হয়েছে। এই তরঙ্গগুলিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। হলো। আচ্ছা, এরপরে এই তত্ত্ব অনুযায়ী ওই যেটা বললাম সেটা আমি ভাষার আকারে লিখছি, ঠিক আছে? এই তত্ত্ব অনুযায়ী কি বলতে পারো? যে তরঙ্গের বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মানে কেসটা কীরকম? ধরো আলো কোনো জায়গায় আছে, তাহলে আলোটাকে বিস্তার লাভ করার জন্য ওখানে কোনো মাধ্যম লাগে না, ও শূন্য মাধ্যমে আলোটা বিস্তার লাভ করতে পারে। সেই জন্য বলছি যে তরঙ্গের বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এরপরে কি বলবে? তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের উপর বিকিরণের বর্ণ নির্ভর করে। এই কেসটা কি? ধরো এই ক্ষেত্রে বললাম এই যে বিকিরণগুলো হচ্ছে, তাহলে এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা এটা যেরকম হবে তার বর্ণটাও সেরকম হবে। যেমন ধরো লাল বর্ণের আলোর ক্ষেত্রে ল্যামডা আলাদা হয়, বেগুনির ক্ষেত্রে আলাদা হয়। তাহলে এই বিকিরণের ল্যামডাটা তোমাকে দেখতে হবে আগে, যে তরঙ্গ দৈর্ঘ্যটা কী। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেরকম হবে তার বর্ণটাও সেরকম হবে, ব্যাস। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলবে? এগুলো ফিজিক্সে আবার ডিটেলসে আছে তোমাদের। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে এই তরঙ্গগুলি প্রবাহিত হয় বা বিস্তার লাভ করে। এটা তুমি বলতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি তরঙ্গ তত্ত্ব। তাহলে এখানে আর বেশি ডিটেলসে কিছু নেই। এরপরে তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কিছু রাশি রয়েছে, তাহলে এই জিনিসটা একটু দেখতে হবে। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কিছু রাশি। তাহলে ফার্স্ট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? তাহলে তরঙ্গ কিভাবে বিস্তার লাভ করে এই জিনিসটা আমরা জানি, এইভাবে বিস্তার লাভ করে, হয়েছে। এরপরে এই তরঙ্গের যে পিকগুলো দেখতে পাচ্ছ বা চূড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। কি বলে? তরঙ্গ শীর্ষ। আর এই যে নিচের যে অংশগুলা, এগুলোকে বলা হয় তরঙ্গ পাদ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? এই পরপর যে দুটো তরঙ্গ শীর্ষ, এদের যে মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুটো তরঙ্গ পাদ, এই মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, হয়েছে। তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কী হবে? তাহলে যেরকম দৈর্ঘ্যের একক সেরকমও তরঙ্গ দৈর্ঘ্যের একক হবে। তাহলে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ন্যানোমিটার হতে পারে, অ্যাংস্ট্রম হতে পারে, এইগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। এরপরে 2 নম্বর কম্পাঙ্ক, যেটাকে নিউ দ্বারা লেখা হয়। তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? তাহলে ধরো যখন আলো প্রবাহিত হয়, তাহলে ওই আলোটা কি অসংখ্য তরঙ্গের সমবায়ে গঠিত। তাহলে এইভাবে তরঙ্গগুলো কি কাছাকাছি থাকবে, হলো। এরপরে যখন তুমি কোনো একটা বিন্দু কল্পনা করবে, সাপোজ একটা আমি বড় বিন্দুই কল্পনা করলাম, তাহলে এর মধ্য দিয়ে অসংখ্য তরঙ্গ যাবে, যাবে তো। তাহলে 1 সেকেন্ডে কোনো একটা বিন্দুর মধ্য দিয়ে যতগুলো তরঙ্গ অতিক্রম করে সেটাকে কম্পাঙ্ক বলা হয়। কি বললাম? কোনো একটা বিন্দুর মধ্যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ অতিক্রম করে বা যায়, সেই সংখ্যাটাকেই ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে, হয়েছে। তাহলে কি বলবে? কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে তাকে কম্পাঙ্ক বলে। এর একক কি? সেকেন্ড ইনভার্স বা হার্জ, HZ দিয়ে লেখা হয় হার্জকে, হয়েছে। নেক্সট তরঙ্গ বেগ, এটাকে C দিয়ে লেখা হয়। তাহলে তরঙ্গ বেগ জিনিসটা কি? 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গ বেগ বলে, হয়েছে। তাহলে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তাহলে যেটা বেগের একক সেটাও তরঙ্গ বেগের একক হবে। তাহলে এর একক কী হবে? মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, এইগুলো। আচ্ছা, এখানে একটা রিলেশন মনে রাখবে যে তরঙ্গ বেগ c সমান নিউ ইন্টু ল্যামডা, নিউ ইন্টু ল্যামডা, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এরপরে নেক্সট তরঙ্গ সংখ্যা, যেটাকে নিউ বার দ্বারা লেখা হয়। তাহলে সাপোজ এটা হচ্ছে 1 সেমি দূরত্ব, যদিও এটা 1 সেমি দূরত্ব নয়, অনেকটা বেশি দূরত্ব। তাহলে এখানে অনেকগুলো তরঙ্গ থাকবে, হয়েছে। তাহলে তরঙ্গ সংখ্যার ডেফিনেশন কি? 1 সেমি দূরত্বের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকে সেই সংখ্যাটাকে তরঙ্গ সংখ্যা বলে। তাহলে পূর্ণ তরঙ্গ মানে কি? এটা ধরো একটা,
দুটো, তিনটে, চারটা, পাঁচটা। তাহলে 1 সেমির মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে? 5টা। তাহলে তরঙ্গ সংখ্যা কত হবে? 5। তাহলে তরঙ্গ সংখ্যা মানে কি হলো? যে প্রতি সেমি দূরত্বে যতগুলি পূর্ণ তরঙ্গ থাকে সেই সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। তাহলে এখানে একটা রিলেশন আছে যে নিউ বার সমান 1/λ, যেখানে নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা।